তো আজকে আমাদের বিষয় হচ্ছে হ্যাশিং। হ্যাশিং সম্পর্কে তোমরা কি জানো আগে একটু বলো দেখি, হ্যাশিংটা কি জিনিস, বা হ্যাশিং কথাটা বললে তোমাদের মানসপটে কি ভেসে আসে, তোমরা একটু আমাকে আইডিয়া দাও আগে। হ্যাশিং সম্পর্কে আমি নিজেই খুব বেশি একটা জানি না, আমি বলেছি আগে। তো তোমরাই আগে আমাকে আইডিয়া দাও যে হোয়াট ইজ হ্যাশিং। মানে কিছু না কিছু তো ধারণা আছে, কোনো না কোনো একটা মানে মাথায় তো কিছু এক না কিছু একটা আসে যে ওকে হ্যাশিং বললে এই ধরনের একটা জিনিস। মানসপটে তো হ্যাশট্যাগের ওই হ্যাশটা আসে, হ্যাশিং এর আগে কখনো মানে জাস্ট টপিকের নাম শুনেছি, পড়ি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাশট্যাগ এর সাথে একটা সম্পর্ক যুক্ত। ওকে, ইন্টারেস্টিং। ম্যাপ, ম্যাপ আছে, আচ্ছা, ম্যাপ, আচ্ছা, গুড। মানে তোমাদের ধারণাটাও আমার জানলে ক্লিয়ার হবে যে ওকে আসলে এগুলো কি তোমাদের জন্য একেবারে নেই হয়ে যাচ্ছে, নাকি এগুলো তোমাদেরকে বলেও কিছুটা লাভ আছে। সো আরো দুই একজন শেয়ার করতে পারো আর কি, যে হ্যাশিং বললে আসলে তোমার মানসপটে কি ভেসে আসে, তাহলে আমাদের জন্য আরো একটু সুবিধা হবে। আর কেউ শেয়ার করবো না? ওকে, হ্যাশিং জিনিসটা কেন লাগে এটা আগে একটু বলি। এটা মেইনলি তোমার দেখবা যে আরেকটু যখন সিনিয়র হবা, আস্তে আস্তে যখন আরেকটু বিভিন্ন কোর্স গুলো নিয়ে একটু খেলাধুলা করবা, দেখবা যে প্রায় হ্যাশিং এবং ইন্ডেক্সিং নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে। এই এই জিনিসটা আমাদের কেন লাগে? ইন্ডেক্সিং জিনিসটা কি এটা একটু বলি। ইন্ডেক্সিং জিনিসটা হচ্ছে অনেকটা ওই সর্টের মতো আর কি। অর্থাৎ ধরো তোমার কোনো একটা জিনিস দ্রুত খুঁজে বের করা লাগবে। যেমন ধরো ফেসবুকের তুমি কি মনে করো স্ট্যাটাস, সবার স্ট্যাটাসটা যদি এক জায়গায় সে রাখে এবং সেখান থেকে তুমি যখনই একটা দেখতে চাচ্ছ, এত দ্রুত সে তার কম্পিটিশন পাওয়ার যতই হোক, ঠিক আছে, মিলিয়ন ইভেন বিলিয়নস অফ পিপল, ঠিক আছে, অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিলিয়নস অফ পিপল গিভিং স্ট্যাটাস এন্ড ইয়ার্স ইয়ার্স আফটার ইয়ার্স। তো তারা এই স্ট্যাটাস গুলো দিচ্ছে এবং কমেন্টের কথা যদি চিন্তা করো আরো হিউজ। তো তারা কিভাবে এত দ্রুত তোমাকে এই জিনিসগুলো এনে দিচ্ছে। স্টিল আমি একটা কমেন্ট পড়তে বা একটা কমেন্ট দেখতে গেলে তো অন্তত 10 মিনিট তো এটা লাগার কথা যে সে রিট্রিভ করে আনবে। কারণ এটা তো ওই তোমার কি বলে কদমতলি থেকে আনতেছে না, আনতেছে তো আমেরিকা থেকে বা অন্য কোনো জায়গা থেকে, তাই তো? তো একটা বিমানে আসতে গেলেও তো তোমার ঢাকা থেকে সিলেটে আসতে গেলে কতক্ষণ লাগে? কমপক্ষে আধা ঘন্টা বা 1 ঘন্টা। যাই হোক, সেটা নাহলে তুমি লাইটের পাওয়ারে আনলা, কিন্তু কথা হলো ওখানে তো এটা খুঁজে বের করতে হবে, ঠিক না? তো এখন এই খুঁজে বের করাটা দ্রুত কিভাবে করা যায় সেই ধরনের সেভাবেই সর্ট করে রাখার একটা ওয়ে হচ্ছে ইন্ডেক্সিং। আর হ্যাশিং জিনিসটা ইন্ডেক্সিং এর মতোই, জাস্ট একটু ডিফারেন্ট ব্যাপার আছে এখানে, এখানে কিছু ডিফারেন্ট ব্যাপার আছে। হ্যাশিং জিনিসটা কি, তোমার ধরো তোমাদের তোমাদের ক্লাসে স্টুডেন্ট সংখ্যা 100, ঠিক আছে, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা কত ডিজিটের কে বলতে পারবা? বলতে না পারার কোনো কারণ স্যার নেই, 10 টেন ডিজিট। ডিজিটস তাই তো? সো 10 ডিজিটস হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার। এখন তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী আমি ডেটা রাখতে চাই, এবং ধরো তুমি কোনো কিছু, কোনো একটা জিনিসের জন্য রেজিস্ট্রেশন বুথ খুললা, ঠিক আছে, যে ওকে আমি একটা ইভেন্ট করব, এই ইভেন্টে বিভিন্ন মানুষ রেজিস্ট্রেশন করবে। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি স্যার। ওকে, তো বিভিন্ন মানুষ রেজিস্ট্রেশন করবে। এখন রেজিস্ট্রেশন যে করবে সেটার জন্য তুমি 10 ডিজিটস এর একটা কি নিচ্ছ, 10 ডিজিটস এর একটা রেজিস্ট্রেশন নাম্বার নিচ্ছ তার থেকে, যে ওকে আমার রেজিস্ট্রেশন নাম্বার 10 ডিজিটস এর রেজিস্ট্রেশন নাম্বার এরকম। ওকে, আমরা একটু ভিজুয়ালি লিখে লিখে করি, তাহলে আমার মনে হয় আর একটু সুবিধা হবে।
তো ধরো একটু হ্যাশিং লিখলাম। সো রেজিস্ট্রেশন করার জন্য তুমি 10 ডিজিটস এর একটা রেজিস্ট্রেশন নাম্বার নিচ্ছ তার কাছ থেকে। এখন তুমি যদি ধরো কম্পিউটারের মধ্যে এটা কিভাবে রাখবা, রাখলা 20193331, প্রথমে আসলো 091, ঠিক আছে। এটা কার রেজিস্ট্রেশন নাম্বার আমাদের দরকার নেই, ধরো একজন আসলো, তো তারপরে কে আসবে বা তার আগে এটা তুমি কোথায় রাখবা, বা ধরো যে যদি কি বলে ইউনিভার্সিটি ওয়াইজ, মানে ইউনিভার্সিটি ওয়াইজ বলতে পুরো ইউনিভার্সিটি থেকে একটা কোন অনুষ্ঠান তুমি করবা পুরো ইউনিভার্সিটিতে। ধরো যে আমাদের যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে বা অন্যান্য যেই আমাদের বিভিন্ন সংগঠনগুলো আছে ক্যাম্পাসে, তারা এই ধরনের কোনো একটা অনুষ্ঠান করবে আর কি, একটা সেমিনার করবে। তো সেখানে একটা রেজিস্ট্রেশন বুথ খুলেছে। এখন তারা জানে যে মানুষ যে হবে, মানুষের সংখ্যা খুব বেশি আসলে হবে না, যদি সর্বোচ্চ যায় ইউনিভার্সিটির সবাই রেজিস্ট্রেশন করলে হয়তো 5,000 লোক হবে, এর চেয়ে বেশি না। আর এমনিতে তো আরো কম হইতে পারে, বা তাদের যদি এটা অনলাইন ইভেন্ট হয় তাহলে হয়তো সর্বোচ্চ 500 লোক হবে, সর্বোচ্চ তারা যদি ই করে। তো এখন তারা যে রেজিস্ট্রেশনটা করাবে, তো সেই ক্ষেত্রে তারা আসলে কিভাবে তাদের রেকর্ড গুলো রাখবে, কোনটা আগে রাখবে কোনটা পরে রাখবে। ঠিক আছে, তুমি এখানে একটা রাখলা, তারপরে দেখা গেল 2019 133 152 আসলো। ঠিক আছে, তোমাদের এই ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের কোন একজন তোমাদের ব্যাচেরই আসলো। তারপরে যদি অন্য ব্যাচও যদি আমি অ্যালাউ করি, তাহলে মানে ওই ইয়ের কথা যেটা বললাম 5,000 লোকের কথা বললাম, যে যেখানে সেখানে এগুলো হলো অন্য ব্যাচ যদি অ্যালাউ করি, তারপর তোমাদের ব্যাচে কত সর্বোচ্চ বেশি হইলে অ্যাপ্রক্সিমেটলি 2,000 স্টুডেন্ট অ্যাডমিট হয়েছে, 2,000 হয় নাই, তার চেয়ে আরো অনেক নিচে। তো অ্যাপ্রক্সিমেশন যদি 2,000 ধরি, তারপরেও কিন্তু তোমার এখানে দেখো 10 ডিজিটে তুমি কিন্তু 10⁻10 টা স্টুডেন্টের ইনফরমেশন রাখতে পারতেছে। এখন এতগুলা মেমোরি তুমি যদি আসলে নাও, মানে সর্ট রাখার জন্য তোমাকে তো এই ধরনের কিছু একটা করতে হবে। মানে সমস্যা হলো যে তুমি এরকম ভাবে যদি রেজিস্ট্রেশন নাম্বার গুলো লিখে যাও, তাহলে সমস্যা কি, নতুন একজনকে যখন রেজিস্ট্রেশন করাতে যাবা তখন দেখবা যে যখন বের করতে চাবা যে সে কি আসলে রেজিস্ট্রেশন করেছে কিনা, তখন তোমার কি করতে হবে, তখন তোমাকে এই বের করে আনতে হইলে তোমাকে কি করতে হবে বলো তো, আগে দেখতে হবে, লিনিয়ার সার্চ করতে হবে। আমরা যেটাকে লিনিয়ার সার্চ বলি, সেটাই করতে হবে যে এটা কি তার রেজিস্ট্রেশন নাম্বার কিনা, এটা তার রেজিস্ট্রেশন নাম্বার কিনা। সো ধরো এটাতে মোটামুটি অনেক টাইম লেগে যাবে। ওকে, তার রেজিস্ট্রেশন নাম্বারটা আবার তুমি যদি ধরো যে কোন একটা সর্টিং করে রাখবা বাইনারি সার্চ করার জন্য, সো এখন ধরো যে এটার আগের কেউ একজন আসলে এখানে রাখতে হলে, তাহলে এটাকে এক মেমোরি সরাইতে হবে। ঠিক আছে, কারণ তুমি জানো লিংক লিস্ট বা এই ধরনের এর উপরে আমরা কি করতে পারি না, বাইনারি সার্চ করতে পারি না। ঠিক আছে, সো এখানে একটা সমস্যা, যে আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি 10 ডিজিটের, কিন্তু আসলে আমার রেজিস্ট্রেন্ট হইতে পারবে সর্বোচ্চ 4 ডিজিটের কোন একটা সংখ্যা হবে আর কি। ঠিক আছে, তাইলে এখন তোমার তো তাইলে 10 ডিজিট দিয়ে 10⁻10টা মেমোরি নিয়ে কোনো লাভ নাই। তোমার যে ইটা ফাস্ট করার জন্য কি বলে, তোমার রেজিস্ট্রেশন প্রসেসটা ফাস্ট করার জন্য তোমার 10 10⁻10 মেমোরি তুমি নিলা, কিন্তু মেমোরি যদি নাও তাহলে মেমোরি মানেই একটা কস্ট, একটা রিসোর্স লাগতেছে, একটা কস্ট তোমাকে এখানে অকুপাই করতে হবে, তাই না? 10 আমরা এমনি 7 পর্যন্ত নিতে পারি, তাহলে বুঝো একটা 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 কম্পিউটারে আমরা যদি 10⁻7 বা 8 তো নিতে দেয় না। ঠিক আছে, তাহলে তোমার এরকম 1,000 কম্পিউটারের মেমোরি লাগতেছে আমাদের নর্মাল কম্পিউটারের। ঠিক আছে, সো এটা কিন্তু একটু আমাদের জন্য এক্সপেন্সিভ। সো এইটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়?
অর্থাৎ আমি যদি বিষয়টাকে একটু সামারি করি, সেটা হচ্ছে তোমার কি বলে, তোমার যারা যে ইয়েরা যাদের উপরে আসলে কাজটা করবা বা যেই ডেটাটার উপরে কাজটা করবা, সেই ডাটাটার বিস্তৃতি অনেক ছড়ায় ছিটায় আছে। তুমি যদি এরকম এটাকে যদি ধরো যে তোমার রেজিস্ট্রেশন নাম্বার গুলোর গন্ডি বা ডোমেইন, ঠিক আছে, তাহলে তুমি হয়তো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে এরকম তোমার, তুমি যদি কোনোভাবে ম্যাপিং করতে পারো আর কি, যে এটা 01, সরি, মানে কি বলে, তোমার রেজিস্ট্রেশন নাম্বার গুলো ধরো যত ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার আছে সেগুলো এখানে কোনো না কোনো জায়গায় একটা করে একটা পয়েন্ট পাবে। তাহলে দেখা যাবে যে এই ধরনের কোন একটা 500 লোক যদি রেজিস্ট্রেশন করে এরকম, এটা হলো প্রত্যেকটা ই। তো তোমার এখানে আসলে এগুলাকে তোমাকে সর্ট করে রাখতে হবে, কিন্তু কে কোথায় থাকবে বা কোন জায়গায়, ধরো একটা জায়গার একটা ব্যাচের অনেক চলে আসলো বা একটা ডিপার্টমেন্টের অনেক চলে আসলো, এখন তুমি তো আগে থেকে জানো না আসলে কোন জায়গায় কি হবে না হবে। এই ধরনের একটা হয়তো বা দুইটা ক্লাস্টার তৈরি হইলো। এটা আমি মানে একটা মানে ভিজুয়াল জাস্ট একটা রিপ্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করতেছি। এটা একটা স্কেচ, এটা একদম রিয়েল ডাটা না। ঠিক আছে, আমি জাস্ট তোমাকে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি যে আমার ডোমেইনটা অনেক বড় এবং ডেটাগুলোর মধ্যে অনেক স্পেস। ঠিক আছে, অর্থাৎ তোমার যত বড় ডোমেইন, সেই ডোমেইন অনুযায়ী তুমি যদি আসলে মেমোরি নাও, তাহলে এটা আসলে ফুল অফ ওয়াস্টেজ হবে। সো এটা যদি তোমার কম্পিউটার মেমোরি হয়, তাহলে এই যে দেখো সাদা অংশ কিন্তু অনেক বেশি, তার মানে তুমি ওই যে কালো সেক্টর গুলো দেখা যাচ্ছে, ওই সেক্টর গুলো তুমি মেমোরিতে জাস্ট ইউজ করেছো, বাকি এই পুরোটা হচ্ছে সাদা। কিন্তু ওই যে তোমার এই যে যেহেতু এগুলো স্ক্যাটার্ড, এটাকে বলা হয় স্ক্যাটার্ড আর কি, এই যে ছড়াই ছিটায় এইভাবে থাকে। সো এই স্ক্যাটার্ড ওয়েতে যেহেতু আছে, অতএব তোমার কিন্তু এই ধরনের স্পেস নিতে হচ্ছে, এবং এই স্পেস নেওয়াটা একটা টাইম কনজিউমিং না, এটাকে কি বলে, এক্সপেন্সিভ। ঠিক আছে, ইভেন কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু কিছু অপারেশন চালাতে গেলে টাইম কনজিউমিং। সো এখন তুমি তাহলে এটাকে কি করা যায়, সেই থেকেই আসছে হচ্ছে হ্যাশিং। হ্যাশিংটা হচ্ছে তাকে হয়তো কোনো একটা ফিল্টার করে বা ছোট একটা ডোমেইনের মধ্যে নিয়ে আসবে, ধরো এতটুকুর মধ্যে নিয়ে আসলো, সেটার মধ্যে এই ডেটাগুলো তোমার এইভাবে এর মধ্যে মানে এরকম খুবই ঘন থাকবে আর কি। এতটুকু জায়গার মধ্যে মনে করে নিয়ে আসলো, এবং ওইখানের প্রত্যেকটা ডেটাই ধরো এখানে আছে। স্টিল এটার মধ্যে কম, একটা আবার বাইরে চলে গেছে। আচ্ছা, সো আমি যেটা বোঝাতে চাচ্ছি, এখানকার প্রত্যেকটা ডেটা এখানের কোন একটা ডেটাকে রিপ্রেজেন্ট করে, এখানকার প্রত্যেকটা ডেটা এখানে আছে। ঠিক আছে, তুমি প্রত্যেকটা ডেটা কোথাও না কোথাও এখানে আছে। তো এখন তুমি এই যে এত বড় ইটাকে তুমি জাস্ট এতটুকুর মধ্যে নিয়ে আসতে পারতেছো, এই জিনিসটাই হ্যাশিং এর মাধ্যমে মেইনলি করা হয়। এখন তুমি বলতে পারো যে এইখান থেকে এখানে নিয়ে আসার, এতটুকু জায়গার মধ্যে এত বড় জিনিসটা নিয়ে আসার আমি কিভাবে বুঝবো যে এটা কোথায় পড়তেছে, এটা কোথায় পড়তেছে, বা এটার অবস্থানটা কোথায়, এটার অবস্থানটা কোথায়, এগুলার উপরে কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, এটার মূল উদ্দেশ্যটা এইটাই, যে এইরকম ছোট জায়গার মধ্যে নিয়ে আসা। আর যেহেতু বড় একটা স্পেস থেকে ছোট একটা জায়গায় নিয়ে আসতে যাচ্ছে, অবশ্যই কিছু সমস্যা আছে, কিছু কলিশন বলা হয় আর কি হ্যাশিং এর ভাষায়। এই ধরনের কিছু সমস্যা আছে, সেগুলো আমরা আস্তে আস্তে গো থ্রু করব। তো এইটা কি তোমরা মানে একটা ধারণা পেলে কিনা যে হ্যাশিং জিনিসটা আসলে কি, মানে এটার মূল কনসেপ্টটা কি, এটার একটা ধারণা পেলে কিনা? জি স্যার। ওকে, তাহলে আমরা আস্তে আস্তে গো থ্রু করি, সামনে যখন আমরা দুটো উদাহরণ দেখব তখন তুমি আরো সহজে বুঝতে পারবা। তো এখানে কি লেখা আছে একটু পরে দেখি। the search time of each algorithm discusses over the number of elements n in the collection as this section discusses a searching technique called hashing or hash addressing। ঠিক আছে, সো এটাকে মেইনলি একটা বলা হচ্ছে কি সার্চিং টেকনিক which is essentially independent of the number n।
ওকে, এখানে একটা টার্মিনোলজি তারা দেখিয়েছে, দেখিয়ে তারপরে এটাকে একটু বর্ণনা করার চেষ্টা করেছে। এটা আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। হ্যাশিং এর জন্য একটা হ্যাশ ফাংশন লাগে। এই যে তুমি যে এ, এই যে এখান থেকে কোনো একটা ডেটাকে যে এখানে নিয়ে আসতেছো, এটা আসলে আসতেছে একটা ফাংশন, হ্যাশ ফাংশন আমরা বলে থাকি। এই হ্যাশ ফাংশনের মধ্যে, অর্থাৎ এই ডেটাটাকে তুমি এই হ্যাশ ফাংশনের মধ্যে দিবা। এই হ্যাশ ফাংশনের মধ্যে দিলে এইখানে কোথায় ডেটাটা পড়বে সেইটা তোমাকে এই হ্যাশ ফাংশনটা বলে দিবে। এইটাই হচ্ছে এই যে এইখানে দেখবা যে হ্যাশ ফাংশন একটা টার্মিনোলজি আছে, এটা দিয়ে বোঝাচ্ছে। আর এইটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত হ্যাশ ফাংশনটা। অর্থাৎ এই কে হইলো তোমার মেইন যে ডেটাটা, সেটা তুমি দিবা ইনপুট আকারে। আর এল হচ্ছে তোমার অ্যাকচুয়াল মেমোরি অ্যাড্রেস। অর্থাৎ তুমি যদি কল্পনা করো এগুলো হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এটাকে যদি রেজিস্ট্রেশন নাম্বারের একটা কল্পনা করো ডোমেইন, আর এটাকে যদি তোমার মেমোরি লোকেশন বা মেমোরি এর ডোমেইন কল্পনা করো, তাহলে এই কোন রেজিস্ট্রেশন নাম্বারের জন্য কোন মেমোরিটা পাবে, এটা এইচ ফাংশনটা বলে দিচ্ছে। কে টা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, আর এলটা হচ্ছে এখানকার মেমোরি লোকেশন। ঠিক আছে, তো তুমি এটা দিবা, এই হ্যাশ ফাংশন বলে দিবে এখানকার মেমোরি লোকেশন কত হবে। এখন এখানে একটা কথা বলে দিয়েছে, দেখো, আনফরচুনেটলি such a function h may not yield distinct values। এর মানে কি? এর মানে হচ্ছে দুইটা রেজিস্ট্রেশন নাম্বারের জন্য সেম, অর্থাৎ দুইটা ভিন্ন কে এর জন্য সেম এল যে জেনারেট হবে না, এটার কোনো গ্যারান্টি নেই। বুঝতে পারছো বিষয়টা? অর্থাৎ ধরো 001, এটার জন্য মেমোরি জেনারেট হইলো 62, 059 এটার জন্য মেমোরি জেনারেট হলো 62। এটা যে হবে না এটার কোনো গ্যারান্টি নাই। তাইলে তো এখন আমরা বিপদে পড়ে গেলাম, তাই না? এটা যদি এনশিওর না হয় তাহলে তো একই লোকেশনে দুইটাই চলে আসতেই পারে। এবং হ্যাশিং এর মূল সীমাবদ্ধতা এটাই, এই জায়গাটাতেই। কারণ তোমার এটাতে সমস্যা থাকবেই, কারণ তোমার এত বড় ডোমেইনের জিনিসটা যেহেতু তুমি ছোট একটা জায়গায় নিয়ে আসতেছো, এটার কনসেপ্টটা যদি আরেকটু ডিফারেন্ট ওয়েতে দেখাই, আরেকটু ডিফারেন্ট ওয়েতে যদি দেখাই, তাহলে হচ্ছে এই ধরনের একটা চতুর্ভুজের কথা যদি চিন্তা করো, এটাকে তুমি এতটুকুর মধ্যে নিয়ে আসতে চাও, হ্যাঁ, এতটুকুর মধ্যে নিয়ে আসতে চাও, তাইলে দেখো এটাকেই তুমি আসলে একটু বড় করে দেখতেছো, তাই না? তার মানে এই জায়গার এতটুকু সেক্টর হয়তো এখানকার ছোট একটা সেক্টর। এখন তুমি যদি এখান থেকে দুইটা ডেটা আসে বা এখান থেকে অনেকগুলা ডেটা আসে, তাহলে তোমাকে তো ওই ডেটাগুলা এখানকারই কোনো না কোনো জায়গায় রাখতে হবে, এতটুকুর মধ্যেই রাখতে হবে। এটা আসলে ম্যাপিং করতেছে জাস্ট এখান থেকে কোনো ডাটার জন্য এখানে। তো এখানে দেখা যাবে যে পাশাপাশি দুইটা ডেটার জন্য এখানে একই মেমোরি অ্যাড্রেস আসতেছে। ঠিক আছে, এটা হলো জাস্ট কনসেপ্টটা বুঝাচ্ছি আর কি। তো তুমি যে কোনো জায়গার ধরো যে এই পাশটাও যদি চিন্তা করো এত বড়, এতটুকু এখানকার কোন একটা ডেটা আসলে ম্যাপ হবে এখানে, তাই না? তো দেখা যাবে যে পাশাপাশি, তো সেটাকে কি করেছে, কলাপস করে এনেছে। তোমরা যখন ইয়েতে পড়বা, এটাকে কি বলে, গ্রাফিক্স কোর্স পড়বা, তখন আরো ভালো বুঝবা। তবে সেটার একটু উদাহরণ আমি দেখাই তাহলে তোমার, সরি তোমাদেরকে অনেক সময় এগুলো একটা টপিক থেকে আরেকটা টপিকে চলে যাই, এটার মানে বুঝাতে যে একটু যেতে হয়, নাইলে আমি আরো একটু ডিপে যাচ্ছি আর কি। ধরো এরকম তোমার কাছে কোনো একটা ডেটা আছে, ঠিক আছে? ঠিক আছে, এইরকম একটা ধরো 01 এর আছে। এখন তুমি এইটাকে কনভার্ট করবা এটাতে। তাহলে এখন তুমি দেখো এখানে কিন্তু তোমার কি হচ্ছে, এই 4টা বিটকে তোমার নিয়ে কনভার্ট করে ছোট করে কি করতে হচ্ছে, এই একটা বিট তৈরি করতে হচ্ছে। ঠিক আছে, এরকম এখানের 4টা বিট মিলে এই বিটটা জেনারেট হচ্ছে, এরকম 4টা বিট মিলে এই বিটটা জেনারেট হচ্ছে, এরকম 4টা বিট মিলে এই বিটটা জেনারেট হচ্ছে। ঠিক আছে, তার মানে কি, আসলে এখানকার কোনো ডেটা যদি আসে তাহলে তোমাকে এখানেই
এটার মধ্যেই অকুপাই করতে হবে। এখন তোমার ধরো এই 0 এটাও চলে আসলো, এটাও চলে আসলো, তখন তোমাকে কি দুইটা এখানে কোলাইড করবে না? ঠিক আছে, সো তখন দেখবে সে মানে এগুলা এটাকে বলে কলিশন। সো এই কলিশনটাকে রিজলভ কিভাবে করা যায়, এটার বিভিন্ন টেকনিক আছে, বিভিন্ন টেকনিক অবলম্বন করে বেশিরভাগ সময়ই মানে খুবই কম কলিশনে নিয়ে আসা যায়। কিন্তু কলিশন থেকে একেবারে কলিশন ফ্রি এটা আসলে হ্যাশিং এ পসিবল না, এটার কনসেপ্টের সাথেই যায় না, তুমি বুঝতে পারতেছো। ঠিক আছে, বলতে পারি আমরা যে খুবই রিডিউসড একটা পার্সেন্টেজ তুমি নিয়ে আসতে পারো যে কলিশন একেবারে হবে না এরকম পর্যায়ের, প্রায় হবে না, কিন্তু একদম হবেই না এটা আসলে পসিবল না। হয়তো খুব রেয়ার কলিশন হয় না, কিন্তু কলিশন হবেই না এটা বলা খুবই মুশকিল একটা ব্যাপার। ঠিক আছে, বা অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি আসলে বলা যায় না। ওকে, সো ব্যাপারটা বুঝতে পারলা। তখন মানে কলিশনটা রিজলভ করার কি কি ওয়ে আছে সেগুলি তুমি আরেকটু চিন্তা করলে, ধরো যে আমরা বললাম যে এটা এখানে এইটাকে আমরা এখানে রাখবো, তারপরে এই ধরনের কোনোটা যদি আসে তাহলে দেখবো এটার আশেপাশের কোনোটা খালি আছে কিনা, তাহলে ওইটার মধ্যে রেখে দিব। তাহলে তোমার কমপ্লেক্সিটিটা কি তখন একটু কিন্তু আহ মানে কি বলে বিগ অফ 1 বা বিগ অফ লগ এন এই টাইপ থেকে একটু কিন্তু এন এর দিকে যাচ্ছে আর কি, একটু লিনিয়ার সার্চের দিকে যাচ্ছে। কিন্তু তারপরেও ওগুলা হয়তো এখানে তো আমি একটা ছোট স্পেস থেকে দেখালাম, এখানে তাই কম দেখা যাচ্ছে। কিন্তু আসলে যেহেতু তোমার ডেটা আসলে আসবে কম, তোমার যদি হ্যাশিং পুরা পুরা ইটা জুড়েই ডেটাটা আসে, পুরো ডোমেইনটা জুড়েই ডেটাটা আসে, ধরো এটার মধ্যে এটার মধ্যে পুরাটার মধ্যেই যদি একদম কালো হয়ে যায় ডেটা আসতে আসতে, যেটা আসলে এই আমাদের কি বলে ছোট বৃত্তটা যে আছে এটাকে ওভারফ্লো করবে, তাইলে কিন্তু আসলে হ্যাশিং আসলে পসিবল না, কারণ কম মেমোরি দিয়ে তো তুমি আসলে করতে পারবা না। এক্সপ্রেস করতে মানে ডেটাগুলো তো রাখতে হবে, ওটা ফিজিক্যাল মানে লোকেশনটা তো লাগবে তোমার, বুঝতে পেরেছো? সো আমি একটু মোটামুটি বলার চেষ্টা করলাম। এখানে এখন একটু পরে দেখি, such a function h may not yield distinct values, it is possible that two different keys k1 and k2 will yield the same hash address। ঠিক আছে, অর্থাৎ এই এলটা সেম জেনারেট হতে পারে, this situation is called collision, যেটা বললাম আমরা, and some method must be used to resolve it। অর্থাৎ এই কলিশন হবে এটা স্বাভাবিক, কিন্তু এই কলিশনকে রিজলভ করার জন্য তোমার কোনো না কোনো ই লাগবেই, কোনো না কোনো ওয়ে লাগবে। ওকে, অ্যাকর্ডিং টু দ্য টপিক অফ হ্যাশিং ইজ accordingly the topic of hashing is divided into two parts, একটা হচ্ছে হ্যাশ ফাংশন আর একটা হচ্ছে কলিশন রেজুলেশন। ঠিক আছে, অর্থাৎ মেইনলি তাহলে আমার হ্যাশিংটা দুইটা জিনিসের মধ্যে ভাগ হয়ে গেল। প্রথমে হচ্ছে তোমাকে এই হ্যাশ ফাংশনটা ডিজাইন করতে হবে। ঠিক আছে, এটাকে এই হ্যাশ ফাংশনটা ডিজাইন করবে, এটা কিভাবে করবে এটা তোমার উপরে। তারপর সেকেন্ড পার্ট হচ্ছে তোমার এই যে হ্যাশ ফাংশনের উপরে যে কলিশন গুলো আসবে, এই হ্যাশ ফাংশনটা অ্যাপ্লাই করলে অবশ্যই কোনো না কোনো কলিশন আসবে, যেহেতু কে এর ডোমেইনটা বড় এল এর ডোমেইনটা ছোট। যদি এমন হয় যে এল এর ডোমেইনটা বড় কে এর ডোমেইনটা ছোট, কেবলমাত্র তুমি তখনই বলতে পারো যে আসলে কোনো কলিশন আসবে না, কিন্তু ওই ক্ষেত্রে আমার আসলে হ্যাশিং এ আসার কোনো প্রয়োজনীয়তা নাই। বুঝতে পারছো, কে ডোমেনটা ছোট হলো হ্যালের ডোমেনটা বড় হলো, তাহলে আমার আসলে হ্যাশিং এ আসার কোনো প্রয়োজনীয়তা নাই, এর চেয়ে আরো এফিশিয়েন্ট অ্যালগরিদম বা আমরা এমনিতেই জানি। ওকে, সো একটা পার্ট হচ্ছে এই হ্যাশ ফাংশনটা ডিজাইন করা, আর একটা হচ্ছে এই কলিশন গুলো রিজলভ করা। ঠিক আছে, সো আসো হ্যাশ ফাংশনের মধ্যে আমরা আসি। The two principal criteria used in selecting a hash function are as follows. First of all, the hash function h should be very easy and quick to compute। এখন তোমার এটা যদি কম্পিউট করতেই একেবারে ধরো যে সুপার কম্পিউটার লাগে, তাহলে আসলে হ্যাশিং তো আমরা আসলে করতেছি যে সুপার ফাস্ট ওয়েতে আমরা কিভাবে কোন একটা মেমোরি অ্যাড্রেস অ্যাক্সেস করে তার ডেটাটা রিট্রিভ করতে পারি। সো তোমার এখানে যদি এটা হ্যাশ ফাংশনটা এরকম হয় যে তোমার এটা কম্পিউট করতে একটা সুপার কম্পিউটার লাগে বা হিউজ কম্পিটিশন, তাহলে আসলে লাভ নাই, তোমাকে এটা ডিজাইন করতে হবে সিম্পল। ঠিক আছে, সেকেন্ড, the function h should as far as possible uniformly distribute the hash address through the set L so that
there are a minimum number of collisions. সো এটাও মোটামুটি বুঝতে পারতেছো। আমি আরেকটু বলি তাহলে আরো সহজ হবে তোমার বোঝার জন্য। এখানে একটা কথা বলেছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে। সো দেখা গেল তুমি দিলা যে এই এতটুকুর জন্য দিলা, বা আরেকটু বড় নেই, ধরো এই এতটুকুর জন্য বললা যে এই জায়গার কোনো ডেটা আসলে এখানে বসবে, এই ডেটাটা আসলে এখানে থাকবে, এইখানের ডেটা আসলে এখানে বসবে, আর এইখানে হয়তো ফাঁকাই থাকলো, অথবা তুমি এখান থেকে আরো একটা কমাই দিয়ে দিলা। তো এখন কি হবে, এই যে দেখো এটা কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হলো না। এই যে এত বড় একটা জায়গা, এটার জন্য তুমি জায়গা দিলা যতটুকু, এই একটার জন্য জায়গা দিলা ততটুকু, এটাকে বলে আনইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ সবাইকে ইকুয়াল ডিস্ট্রিবিউশন করা হয় নাই। গণতান্ত্রিক দেশ সবার অধিকার সমান, ঠিক আছে। সো সেই কনসেপ্টে আমাদেরকে যেতে হবে, অর্থাৎ সবাই যাতে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, মানে এই একটা কি এর জন্য বা একটা ইয়ের জন্য, একটা পোর্শনের জন্য যেই লোকেশনটা তুমি বরাদ্দ করতেছো, আরেকটা এলিমেন্টের জন্য সেম সংখ্যক লোকেশন তুমি যাতে বরাদ্দ করো আর কি। ওকে, বুঝতে পারলা কিনা এই জিনিসটা? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, uniform distribute the hash address through the set of L so that there are minimum number of collision. So এটার ক্ষেত্রেই আসলে এই মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করলেই আসলে মিনিমাম নাম্বার অফ কলিশন হবে। তুমি এই যে এত বড়টা নিয়ে আসতেছো, এত বড়টা নিয়ে আসলে এখানে নিশ্চিতভাবেই ডাটা এগুলোর মধ্যে কয়েকটা, মানে এখানে যে কয়টা ডাটা আসার প্রবাবিলিটি, এখানে ডাটা নিশ্চিতভাবে বেশি আসবে। সো তখন এখানে কিন্তু এটার কলিশনটা বেশি হবে আর কি, ঠিক আছে। সো এই জন্য তখন তোমার কলিশন কেস বেশি রিজলভ করতে হবে। সো একমাত্র কলিশন কেস রিজলভ করলে যদি টাকা পয়সা থাকে, তাহলে হয়তো তুমি তখন চিন্তা করবা যে আচ্ছা এমন ফাংশন ডিজাইন করি যাতে কলিশন করার পরে আর আমার কাছে আসে, আমার টাকা বাড়তে থাকে, ঠিক আছে। কিন্তু আসলে তুমি যদি সিস্টেমটাকে সুন্দর চিন্তা করো, তাহলে আসলে তোমাকে এরকম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করতে হবে। ওকে, সরি। আচ্ছা, এখানে আবার আরেকটু কথা বলতেছে, naturally there is no guarantee that the second condition can be completely fulfilled without actually knowing beforehand the keys and addresses. So অনেক সময় এই ডোমেইন গুলো অনেক বড় থাকে, ঠিক আছে, এবং ডোমেইন গুলো সম্পর্কে তুমি ধরো একটা সংখ্যা মড করে তারপরে যে নাম্বারগুলো আসবে, এখন তোমার এটা মড করলাম, ঠিক আছে, মডের উপরে এটার উপর আবার ধরো সাইন কস করে তারপরে কোনো একটা নিয়ে আসলাম। এখন এক্স্যাক্টলি তোমার আসলে ওই ইয়েতে কি আসতেছে এটা অনেক সময় কম্পিউট করা একটু জটিল হয়ে যায়, ঠিক আছে। সো এটা অনেক সময় পুরো গ্যারান্টি করা যায় না যে ফুললি তোমার হচ্ছে আর কি, এটা মেইনটেইন করতেছে সেকেন্ড কন্ডিশনটা, অর্থাৎ এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, বাট তোমার জানা সত্ত্বেও তুমি এই জিনিসটা করবে না আর কি। However, certain general techniques do help. One technique is to chop a key into pieces and combine the piece in some way to form the hash address. So chop মানে হচ্ছে কেটে ফেলা আর কি, বা ছাটা, এই ধরনের একটা শব্দ। সো তোমার যেই নাম্বারটা জেনারেট হবে, একটা তুমি বড় নাম্বারই হয়তো জেনারেট করলা, এটাকে চপ করে দুই পাশ থেকে কাটতে বা কেটে ফেলে তারপর ছোট একটা নাম্বার দিয়ে তুমি হয়তো কাজ করলা, এটা অনেক সময় করা হয় আর কি। The term hashing comes from the technique of chopping a key into pieces. ওকে, সো হ্যাশিংটা চপিং থেকেও অনেকটা এসেছে, এটাই বলতেছে আর কি, অর্থাৎ কেটে ফেলা থেকে। We next illustrate some popular hash function. কিছু হ্যাশ ফাংশনের কথা এখানে বলতেছে। একটা হচ্ছে ডিভিশন মেথড, একটা হচ্ছে মিড স্কয়ার মেথড, একটা হচ্ছে ফোল্ডিং মেথড, এরপর আরেকটা মনে হয় না, এই তিনটাই আপাতত দেখিয়েছে। সেই তিনটা একটু আমরা যদি দেখি, প্রথমটা জাস্ট কি করতেছে, মড করে, মানে লার্জ একটা প্রাইম নাম্বার নিচ্ছে, এই এমটা একটা বড় প্রাইম নাম্বার নিচ্ছে, এবং সেটা দিয়ে কি বলে, বা যেই প্রাইম নাম্বার গুলার ডিভাইজার, ছোট ডিভাইজার কম হবে,
এই ধরনের প্রাইম নাম্বার নিচ্ছে আর কি, যেটা তোমার ওই কলিশনের ফ্রিকোয়েন্সিটা মিনিমাইজ করে, অর্থাৎ কতগুলো কলিশন হবে এটা মিনিমাইজ করে। ঠিক আছে, যদি প্রাইম নাম্বারটা ওইভাবে নেওয়া যায়, মানে মডুলাস যেটা দিয়ে করবা সেইটা নিতে পারলে আর কি, সেটা ঠিক মতো নিতে পারলে আর কি। ওকে, সো এটা অনেক সময় এই পাশেটা ইউজ হয়, তোমার মেমোরি অ্যাড্রেস যদি 0 থেকে শুরু হয়, আর এইটা ইউজ হয় হচ্ছে মেমোরি অ্যাড্রেস যদি 1 থেকে ইউজ হয়। বুঝতেই পারছো, জাস্ট 1 যোগ করে দিছে আর কিছু না। ওকে, এটার উদাহরণ আমরা নিচে দেখব। মিড স্কয়ার মেথড, এটার মধ্যে ওই জাস্ট যেটা করে সেটা হলো কে স্কয়ার করে নেয়, নিয়ে তারপরে সামনের থেকে পিছন থেকে চপ করতে থাকে, খালি কাটতে থাকে, তারপরে যে লাস্টে যে 2 ডিজিট বা যতটুকু সর্বনিম্ন তোমার ওই লোকেশন আছে অতটুকু পর্যন্ত আসে, তারপরে সে অতটুকু রেখে দেয়। ঠিক আছে, we emphasize that the same positions of k square must be used for all of the keys. আচ্ছা, folding method. So the key k is partitioned into a number of parts. বিভিন্ন পার্টে ভাগ করা হয়, where each part except possibly the last, শেষ পার্টটা বাদে, has the same number of digit as the required address. Okay, then parts are added together ignoring last carry. ওকে, এটা আমরা নিচে দেখবো আর কি। সো আসলে এখানে একটু আমরা দেখি এই যে ডিভিশন মেথড, এই 3টা নাম্বার নিয়েছে আর কি। ধরো যে এখানে একটু তোমার ওই 9.9 এ তারা বলেছিল যে 68টা এমপ্লয়িজ থাকবে একটা কি বলে একটা ইনস্টিটিউশনে, এবং তাদের 4 ডিজিট এমপ্লয়ি নাম্বার আছে, এবং ধরা হলো লেটস এল কনসিস্ট অফ 102 ডিজিটস অ্যাড্রেস। সো এলটা অর্থাৎ মেমোরি অ্যাড্রেসে 0 থেকে 99 পর্যন্ত আছে। উই অ্যাপ্লাই দ্য অ্যাবভ হ্যাশ ফাংশন টু ইচ অফ দ্য ফলোইং এমপ্লয়ি নাম্বার। ঠিক আছে, সো সবগুলো হ্যাশই তারা হ্যাশ ফাংশনই এই সিনারিওটার উপরে তারা ই করবে। অর্থাৎ কি বুঝতে পারলা তো, তাদের 68 জন এমপ্লয়ি আছে এবং 100টা তোমার ই আছে, কি আছে, 100টা মেমোরি লোকেশন আছে তোমার তাদের ইনফরমেশন রাখার জন্য। হ্যাঁ, এটা অবশ্যই বেশি হইতে হবে, এটা বেশি না হলে আসলে তোমার ওই বললাম যে সমস্যা হবে আর কি, যেই নাম্বারটা আসলে এক্সিস্ট করবে বা যতটুকু সর্বোচ্চ এক্সিস্ট করতে পারে তার চেয়ে যদি কম হয় তাহলে আসলে প্রবলেম। আচ্ছা, কিন্তু ব্যাপার হলো কি, তাদের প্রত্যেকেরই 4 ডিজিট এমপ্লয়ি নাম্বারটা, যে এটা 4 ডিজিট এমপ্লয়ি নাম্বার, তার মানে মোটামুটি 10,000টা নাম্বার জেনারেট হওয়া সম্ভব। তো সেটাকে তোমার এই 100-র মধ্যে নিয়ে আসতে হবে। তার মানে 68 জনের ইনফরমেশন ওই 10,000-এর ডোমেইনটার মধ্যে বিস্তৃত আছে, সেটাকে তোমাকে এই 100 ডোমেইনের মধ্যে নিয়ে আসতে হবে। বুঝতে পারলা কি বিষয়টা? অর্থাৎ 100 মেমোরি অ্যাড্রেস, যেহেতু 68টা সর্বোচ্চ, ওই 10,000-এর মধ্যে এখানে যে 10,000 আছে 4 ডিজিটস মানে তো হচ্ছে 10 টু দি পাওয়ার 4, তার মানে হচ্ছে 4 ডিজিটস মানে হচ্ছে এতগুলা, কারণ হচ্ছে 0000 থেকে 9999, এই যে এই 4 ডিজিটের এমপ্লয়ি নাম্বার, তার মানে এখানে আছে হলো 10,000টা। ঠিক আছে, তুমি একটু হিসাব করে দেখো। ওকে, সো এই 10,000টার মধ্যে এই 68টা জিনিস এই 10,000টার নাম্বারের মধ্যে বিস্তৃত আছে। ঠিক আছে, সো ঠিক যেরকম এই উপরের যে এটা দেখালাম, উপরের যে সিনারিওটা দেখালাম, এখানে এই সিনারিওটা, ঠিক আছে। সো এইখানে 68টা এরকম ছড়াই ছিটায় আছে, সেটাকে আমাদের আনতে হবে এই 100-র মধ্যে, সরি, ঠিক আছে, এই 100-র মধ্যে আনতে হবে আমাদের। সো এখন আসলে দেখি আমরা 3 জনের জাস্ট নিয়েছে, এমপ্লয়ি নাম্বার নিয়েছে এবং তাদেরটা নিয়ে কাজ করছে। সো ডিভিশন মেথড, একটা ডিভিশন মেথডটা নিয়ে তারা কাজ করতেছে। ধরো যে এম বলতে বোঝাচ্ছে দ্য প্রাইম নাম্বার এম ক্লোজ টু 99। ঠিক আছে, সো তারা 99 এর কাছাকাছি একটা প্রাইম নাম্বার নিয়েছে, such as m equal to 97, so 97 একটা এই 99 যেহেতু অ্যাড্রেস 99 পর্যন্ত, সো এইটার ক্লোজ একটা নিয়েছে।
ওকে, কাছাকাছি ছোট নিতে হবে, কারণ না বেশি নিলে তো আবার মেমরি ওভারফ্লো করবে। সো দেন এই আসতেছে, সো এটাকে তুমি যদি 99 দিয়ে মড করো 3205, এটাকে 99 দিয়ে মড করলে দেখবো এটাই আসে। ক্যালকুলেটর বের করে দেখি, এটা ক্যালকুলেট করে আমাদের কত, এটা 3205 মড 99, এই কি হলো? 97 না স্যার? ও 97, আরে তোমরা না থাকলে তো দেখছো 97, রাইট 4, তো 4 আসতেছে তাই তো, তার মানে তারা ভাগাভাগি করে নাই আর কি। ওকে, তারপর 7148 mod 97, ওকে 67, 2345 mod হচ্ছে 97, রাইট, সেটা 17 আসবে, এখানে আছে 17। ওকে, সো এটা বুঝতে পারলাম। যদি আমাদের এরকম হয় যে 00 থেকে 99 না হয়ে 1 থেকে 100 পর্যন্ত হয়, তাহলে আমরা কি করবো, এই যে 1 প্লাস করে জাস্ট কি করতেছি। সো এটা হচ্ছে তোমার ডিভিশন মেথডের একটা উদাহরণ দেখানো হলো। ইন রিয়েল কেস তুমি এইগুলো আসলে খুবই ধরো আনকমপ্লিকেটেড বা খুবই ইজি লেভেলের হ্যাশিং ফাংশন আমরা দেখতেছি। রিয়েল লাইফে তুমি হ্যাশ যেগুলো দেখবা, সেগুলো দেখবা যে খুবই কমপ্লিকেটেড হ্যাশ ফাংশন অলরেডি চলে আসছে, অনেক ধরনের হ্যাশ। কারণ হ্যাশিং আমরা যেরকম দেখতেছি, অ্যাকচুয়ালি হ্যাশের কনসেপ্টটা আরেকটু গ্রেটার, যখন এক্সটেন্ডে যাবা তখন আরেকটু ভিন্ন ডেফিনেশন তুমি পাবা। যেমন আরো কিছু জিনিস অ্যাড হয়, যেমন যে হ্যাশিং ফাংশনটার এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে তোমার এইখান থেকে এটা ওয়ান ওয়ে আর কি, এটা থেকে এটা বের করা যাবে, কিন্তু এটা থেকে ওইটা আবার বের করা যাবে না, এই ধরনের কিছু ব্যাপার স্যাপার থাকে। এবং ওই কি বলে, বিভিন্ন ধরনের হ্যাশ তোমার এই পাসওয়ার্ড রাখার ক্ষেত্রে ইউজ হয়। এটা আমি বলেছিলাম কিনা মনে নাই, ধরো ফেসবুককে যে তুমি যে পাসওয়ার্ডটা দিচ্ছ, এই পাসওয়ার্ডটা কিন্তু সে প্লেন টেক্সটে তার ডাটাবেজে রাখতে পারবে না। যদি রাখে তার নামে মামলা হবে। তুমি যদি কোনোভাবে খবর পাও যে কোনো এই ফেসবুক বা গুগল কেউ রাখতেছে এইভাবে তোমার প্লেন টেক্সট, তার বিরুদ্ধে তুমি মামলা করতে পারবা। এবং সে কিন্তু ভালো লেভেলের জরিমানা এবং তার জেল জরিমানা এগুলি হবে তাদের। তার কারণ এটা নিয়ম হচ্ছে তুমি এটা রাখতে পারো না, এটা তোমার পার্সোনাল তো সেটা রাখতে হলে কিভাবে রাখতে হবে, সে রাখতে হবে হচ্ছে এই হ্যাশ করে। হ্যাশের আবার আরো কিছু বৈশিষ্ট্য আছে, যে ধরো যে 3205 এর জন্য যে হ্যাশটা আসলো, আমাদের এটা কিন্তু খুবই সহজ। এই জন্য 3205 এর জন্য যে হ্যাশটা আসবে, 3206 এর জন্য দেখা যাবে তারপরের হ্যাশটাই আসতেছে, 5 আসতেছে, ঠিক আছে। কিন্তু হ্যাশের একটা নিয়ম হচ্ছে যে তোমার যেই যেই কি বলে, যেই কম্বিনেশনটা এই একটা ইয়ের জন্য আসলো, 3205 এর জন্য আসলো, এই 3205 এর কোন একটা ডিজিট বা একটু চেঞ্জ করে দিলে হ্যাশটার পুরা ডিজিট গুলা সবই মোটামুটি চেঞ্জ হয়ে যাবে বা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, ঠিক আছে। এগুলা আমি সময় থাকলে দেখাবো, আর নাইলে মানে অন্য পরের একটা ক্লাসে আমি দেখাই দিব না, রবিবার দিন। মানে ওগুলা তোমার আমি আমাদের যে কোনো ফাইল টাইল এগুলার হ্যাশ ক্যালকুলেট করার বিভিন্ন সফটওয়্যার আছে, বা আমাদের ইয়ে থেকে কমান্ড লাইন থেকেও হ্যাশ ক্যালকুলেট করতে পারি আমরা। তো ওগুলো আমরা দেখবো, আজকেও সময় থাকলে দেখবো আর কি। ওকে, সো আমরা একটু আগাই। মিড স্কয়ার মেথড, যেটা বলেছিলাম যে স্কয়ার করে তারপরে চপ করে, ঠিক আছে। এই উপরে আমরা এটা দেখে আসছি, স্কয়ার করে চপ করে। সো এখানে 2 ডিজিট দরকার। সো সে যেটা করেছে সেটা হলো ক্যালকুলেশন করেছে, এই কে স্কয়ার বের করেছে। তুমি কে স্কয়ার বের করে দেখতে পারো, যেমন 3205 স্কয়ার, আচ্ছা মড তো না, এটাই তো আসছে এই মাঝখানে, প্রথম থেকে 3 ডিজিট, শেষ থেকে 3 ডিজিট। আর বেশি ডিজিট যদি থাকে তাহলে মানে সামনে পিছনে যদি আনইকুয়াল নাম্বার ডিজিট হয়, তাহলে পিছন থেকে কাট করেছে, এই যে এটা থেকে দেখা যাচ্ছে 025 আর প্রথমে 54, ঠিক আছে। এটাও সেম ভাবে কাজটা করতেছে, সেটার জন্য আসছে 72 93 99। ওকে, এটার মধ্যে কোনো মড টড নাই।
এরকম আর কি। আচ্ছা, observe the fourth and fifth digits contain counting from the right are chosen for the hash address. ওকে, অর্থাৎ রাইট থেকে ফোর্থ এবং ফিফথ ডিজিট চুজ করা হয়েছে। ওকে, ফোল্ডিং মেথড। ফোল্ডিং মেথড হচ্ছে এর পরের মেথডটা। তো আসো দেখি এখানে কি করলো। চপিং দ্য কি কে ইনটু টু পার্টস এন্ড অ্যাডিং yield the following hash. So দুই পার্টে এটাকে ভাগ করা হলো 3205। এই 3205 কে দুই পার্টে করা হলো 32 প্লাস 05 যোগ করলে 37 হচ্ছে। এটাকেও দুই ভাগে ভাগ করে 19, এটাকেও দুই ভাগে ভাগ করে 68। সো এই জিনিসগুলো আসলো। ওকে, তারপর অবজার্ভ দ্যাট দ্য লিডিং digit 1 in এত is ignored. আচ্ছা, leading digit 1 in eto is ignored. Alternatively, one may want to reserve the second part before adding. Reverse the second part. আচ্ছা, মানে এখানে আরো কিছু দিছে আর কি, তুমি চাইলে এই জিনিসগুলো করতে পারো আর কি। ধরো ওই লিডিং ওয়ানটা তুমি ডিলিট করে দিলা, বা তোমার কি বলে এটার নাম, তুমি চাইলে সেকেন্ড অংশটা রিভার্স করে নিতে পারো, এই 32 আর এটাকে রিভার্স করে এটা যোগ করলা। এই জিনিসগুলো তুমি চাইলে করতে পারো আর কি। এটা আসলে এখানে ইকুয়াল, আচ্ছা 7184, এটা আবার ওই মড টট করতে হয় আর কি মনে হয়, বা ও আচ্ছা আচ্ছা, এটার কথাই বলছে আর কি এখানে, যে ওয়ান ইগনোর করছে আর কি যখন তোমার যোগটা করা হয়েছে। এটার ক্ষেত্রেও আসলে সেম, এই 71 আর 48 এটা যোগ করলে 119 হয়, সরি। সো এটা আসলে এই প্রথম 119 এর ওই একটা সে ইগনোর করছে, সেটা বলছে, ঠিক আছে। এবং এইভাবেই এই বাকিগুলো তারা করেছে আর কি। সো এই ধরনের মেথড গুলোকে বলা হয় ফোল্ডিং মেথড আর কি, ঠিক আছে। তো এখানে আমরা কয়েকটা মেথড দেখলাম, আরো অনেক ধরনের মেথড, অনেক ধরনের কলিশন আছে। আচ্ছা, এখানে হচ্ছে মানে কলিশন না, এটা হচ্ছে তোমার হ্যাশ ফাংশন। এরপরে তোমার এই কলিশন রেজলিউশন। কলিশন হলে রেজলিউশন মানে হচ্ছে সলিউশন করা আর কি, এটাকে কিভাবে রেজলিউশন করা যায়। Okay, suppose we want to add a new record R with key K to our file F, but suppose the memory location address F is already occupied, already আছে. This situation is called collision. এটা আমরা আগেই জানি যে আমরা এখানে যে রেকর্ডটা অ্যাড করতে চাচ্ছি ওই জায়গাটাতে আমাদের অলরেডি ওই মেমোরি অ্যাড্রেসটা অলরেডি কেউ অকুপাইড করে রাখছে। অর্থাৎ ধরো আমাদের এখানে ধরো 37 আসলো, 37 আগে থেকেই অন্য কোনো একটা পেয়ে গেছে। ধরো এখানে 3304 আসলো আগে, তাহলে সে অলরেডি 37 বুক করে ফেলছে। তাহলে তুমি 3205 এর জন্য দেখা যাচ্ছে 37টা অকুপাইড, তখন একটা কলিশন হলো। এটা তুমি কিভাবে রিজলভ করবা? This subsection discusses two general ways of resolving collision. The particular procedure that one choose depends on many factors. One important factor is the ratio of the number n of keys in M, এবং M হচ্ছে হ্যাশ অ্যাড্রেস। সো এটা দিয়ে অনেক সময় তোমার করা হয় আর কি, যে লোড ফ্যাক্টর, এটাকে বলা হয় লোড ফ্যাক্টর, যে তোমার এখানে কলিশনের প্রবাবিলিটি কেমন সেটা লোড ফ্যাক্টর দিয়ে আসলে বের করা হয়, ঠিক আছে। যেমন এই যে এখানে বলে 24 জন স্টুডেন্ট আছে এবং সাপোজ দ্য টেবিল হ্যাজ স্পেস ফর 365 রেকর্ডস। তো 365 রেকর্ডস এর জায়গা রাখার জায়গা আছে। আমাদের আগের ক্ষেত্রে ছিল 68 জন এমপ্লয়ি, সো এবং 100টা হচ্ছে রেকর্ড রাখার জায়গা। সো এখানে এই ল্যামডা যে জিনিসটা নিয়ে আসতেছে, এটা হচ্ছে দেখা যে কত পার্সেন্ট আসলে তোমার কলিশনের সম্ভাবনা, বা এটা একটা লোড ফ্যাক্টর আর কি, যেটা দিয়ে আমরা বুঝি যে কতটুকু কলিশন হতে পারে। ওকে, সো লোড ফ্যাক্টর, অলদো দ্য লোড ফ্যাক্টর 7% ইজ ভেরি স্মল। এটা দেখো 100% এর মধ্যে মাত্র 7% এখানে তোমার লোড ফ্যাক্টরটা, ঠিক আছে। কিন্তু it can be shown that there is a better than 50-50 chance that two of the students have the same birthday. এটা হলো তোমার ওই
365 আসলে আনসার হচ্ছে তোমার ওই ইয়ে থেকে 365 দিন, ঠিক আছে, 365 দিন। তো তোমার এখানে 24 জন স্টুডেন্ট আছে, 24 জন স্টুডেন্টের কলিশন হওয়ার সম্ভাবনা, মানে লোড ফ্যাক্টরটা আর কি, কলিশন হওয়ার সম্ভাবনা বলা যায় না। সো 7%, লোড ফ্যাক্টরটা 7%। কিন্তু তারপরেও তুমি দেখবা যে এখানে কলিশন হওয়ার প্রবাবিলিটিটা অনেক বেশি, মানে 50-50 চান্স আছে। ওকে, তোমার ওই যে এই এরকম একটা প্রবলেম তোমরা আগে কোথাও দেখছো কিনা, যে কতজন এক রুমে একত্রিত হলে পরে, হ্যাঁ, বার্থডে প্যারাডক্স। সো ওই জিনিসটা কি আমাকে একটু বলবা? বার্থডে প্যারাডক্স জিনিসটা কি, কতজন একত্রিত হলে, এটা আমার নাম্বারটা ভুলে গেছি, সম্ভবত 21 না কত, আমি ভুলে গেছি, যে একত্রিত হলে সাধারণত দুইজনের মিলে 76 মনে হয়। এত নাকি? আচ্ছা, 76 হলে হইতে পারে। মানে আমাদের যে ধরনের গেজ থাকে, এটা একটু অবশ্য সার্চ দিয়ে দেখা যায়। বার্থডে প্যারাডক্স লিখে সার্চ দিলেই মনে হয় পাওয়া যাওয়ার কথা। 23 সম্ভবত, তাহলে 50% চান্স থাকে। 23 people, right? There is a 50-50 chance. ঠিক আছে, ওই 20 ওর কাছাকাছি। আমি বলছি 100% মনে হয় 76 হলে। 100% আমি বুঝিনি ঠিক, আবার একটু বলবা? মানে 76 হলে যে কোনো ও আচ্ছা, একজনের 100, হবে, দুইজনের আচ্ছা হবেই আর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এটা 100% বুঝতে পারছি। এটা কি এখানে মনে হয় পাওয়া যেতে পারে। 20%। আচ্ছা 367 হলে 100% হবে। হ্যাঁ, তাও তো কথা, কারণ হচ্ছে 100% হইতে হলে তো, আচ্ছা, এখানে উপরে লেখা 70 হলে 99.99%। হ্যাঁ 70 হলে 70 হলে, হ্যাঁ ঠিক আছে। সো এইটা একটা ব্যাপার আর কি। তো এখান থেকে তোমার এই প্রপস, আর আরেকটা আমরা দেখি, সেটা হচ্ছে প্রপস। The efficiency of a hash function with a collision resolution procedure is measured by the average number of probes. So efficiency একটা hash function efficiency with a collision resolution procedure is measured by average number of probes. কতটা তার কি কম্পারিজন লাগে সেটার উপরে ডিপেন্ড করে এই হ্যাশ ফাংশনের এফিসিয়েন্সিটা কেমন। নাম্বার অফ, এটাকে প্রবস বলা হয়, কতটা কম্পারিজন লাগতেছে, needed to find the location of record with a given key k. The efficiency depends mainly on the load factor lambda. Specifically, we are interested in following two quantities. S lambda বলতে বোঝায় কতগুলা তোমার average number of probes for a successful search, অর্থাৎ সাকসেসফুলি এটা পাওয়ার জন্য, আর আনসাকসেসফুল মানে ওখানে অলরেডি অকুপাইড, এটাকে আনসাকসেসফুল বলতেছে। These quantities will be discussed for our collision procedure: open addressing, linear probing and modification. So এগুলো আসলে এখন দেখার সময় নাই। এখানে উদাহরণটা একটু দেখা যায়। সাপোজ টেবিলটি হ্যাজ 11 memory locations, এত, and suppose the file f consists of 8 record, 8টা রেকর্ড আছে with the following hash. এই হ্যাশ ভ্যালু গুলো দিয়ে তাদের রেকর্ড গুলো আছে, তুমি এই টেবিলের মধ্যে এগুলোকে অ্যাড করবা। সাপোজ 8 records are entered into the table t in the above order. Okay, then the file f will appear in the memory as follows. So এইভাবে তোমার মেমোরিতে আছে। Although y is the only record with hash address 5, ঠিক আছে 5, আচ্ছা। So the record is not assigned to t5. আচ্ছা, এখানে যে হ্যাশের তারা এটা নিয়ে আসছে, ইন্ডেক্স গুলো নিয়ে আসছে, তো তুমি দেখতে পাচ্ছ যে a এবং e এই দুইটার হ্যাশ একই জেনারেট হয়েছে,
এবং আরেকটা ব্যাপার তারা বলেছে যে ই এর যদিও 4, কিন্তু 4 এর মধ্যে আসলে ই নাই, ঠিক আছে, অন্য আরেকটা অকুপাই করে আছে। Okay, the record is not assigned to Eto since Eto has already been filled by E because of a previous collision at T4. Similarly, অর্থাৎ তারা এই ধরনের ই করে রাখছে যে যদি ধরো এই সি কে প্রথমে বসায় ফেললো, তারপরে সরি এ কে প্রথমে এই 4 এ বসাইলো, তারপরে তোমার বি 8 এ আসলো, 8 এ বসায় ফেললো, সি আসলো 2 এ, সি 2 এ বসায় ফেললো, ডি 11 আসলো, সো 11 এ বসিয়ে ফেললো, তারপরে ই আসলো 4, ই আসলো 4 কিন্তু 4 অলরেডি অকুপাইড, এই জন্য 5 এ রাখছে, ঠিক আছে। এক্স আসছে হচ্ছে 11, সো এক্স 11 নে যেহেতু পারলো না, আরো এক যোগ করে মড করে প্রথমে নিয়ে আসলো, ঠিক আছে। ওয়াই 5 আসছে, কিন্তু ওয়াই 5 আসলেও 5 এ যে অলরেডি দেখতেছে অকুপাইড, অর্থাৎ আগেরটার থেকে একটা এখানে অকুপাইড হয়ে গেছে, তো তারপরে সে তাইলে ওয়াই পরেরটাতে নিয়ে রাখতেছে, ঠিক আছে। সো জেড এরপরে 1 এ রাখতে পারতেছে না, 2 এও রাখতে পারতেছে না, 3 তে নিয়ে রাখছে, সো এরপরে যেখানে যে খালি পাচ্ছে সেখানে রাখতেছে। ওকে, সো এটা কিন্তু তোমার খুবই মানে ঝামেলাপূর্ণ ব্যাপার। সো এখানে তোমার এই যে average number of s of probes that a successful search follows, so একটা সাকসেসফুল সার্চের জন্য কতটা করে ই লাগতেছে সেই জিনিসটা এখানে ই করতেছে, এবং আনসাকসেসফুল এর জন্য কতটা করে লাগতেছে সেইগুলো এখানে দেখিয়েছে। The first sum adds the number of probes to find each of the 8 records, and the second sum adds the number of probes to find an empty location for each of the 11 locations. সো সেকেন্ড প্রপটা এটা মিন করে হচ্ছে যে তুমি এখন 4 একটা ইনসার্ট করতে চাও, তাহলে এখানে ইনসার্ট করতে গেলে তোমার কত দূর যে ইনসার্ট করা লাগবে সেটাকে তারা ই করছে। যেমন এই যে 1 এর ক্ষেত্রে 7 আনছে, ধরো এই 1 2 3 4 5 6, মানে এইটা সহ 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7 অ্যাড হলো, এটার জন্য 6, এটার জন্য 5 4 3 2, এটার জন্য 1, এটার জন্য 2, এই একটা এই দুইটা, এর জন্য 1, এটার জন্য 1, এটার জন্য আবার দেখবা এখান থেকে শুরু করে এই ঘুরে এখানে আসতে হচ্ছে, সেটা 8। এইভাবে হলো সাকসেসফুল এবং আনসাকসেসফুল এইগুলা জেনারেট করতেছে, করে তারপরে কাজ করতেছে। So our main disadvantage of linear probing is the record tend to be cluster. অনেক সময় রেকর্ড গুলো এই যে ক্লাস্টার হয়ে যেতে পারে, বললাম ক্লাস্টার কাকে বলে সেটা যেখানে বুঝতে পারতেছো যে একই জায়গায় ধরো এই জায়গার একই জায়গায় অনেকগুলা, তখন এই জায়গার এইগুলা যে কলিশন করবে, ধরো তুমি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে করছো, কিন্তু ন্যাচারালি ডেটাটা হয়তো ইউনিফর্মলি আসে না, ওই যে বললাম একই ব্যাচের অনেক লোক চলে আসলো, তখন আসলে ডেটাটা তুমি ই করবা, এই ক্ষেত্রে আসলে তখন দেখা যায় যে একটু কলিশন বা এগুলি হয়ে যায়, ক্লাস্টার হয়ে যায়। That is appear next to one another when the load factor is greater than 50%. Such a clustering substantially increase the average search time for a record. So এই ধরনের এইগুলোতে সমস্যা হয় যদি তোমার লোড ফ্যাক্টর 50 এর উপরে থাকে, তাহলে খুবই সমস্যা হয়। এই our main linear probing cluster that is appear to next to one another, অর্থাৎ তোমার 50% এর উপরে হলে তখন এই ধরনের ক্লাস্টার হয়ে যাওয়ার প্রবাবিলিটি খুব বেশি থাকে আর কি, বা সমস্যা খুব বেশি হয়। Two techniques to minimize clustering are as follows. একটা হচ্ছে quadratic probing, আর একটা হচ্ছে ডাবল হ্যাশিং, ঠিক আছে। এই জিনিসগুলো এবং চেইনিং এই ধরনের আরো কিছু জাস্ট এই দুইটা বিষয়ই আছে, এটা তোমরা একটু ইন্টারেস্ট থেকে দেখে ফেলো। চেইনিংটা ওই আমরা যেটা বললাম ওই ধরনেরই, যে এখানে উদাহরণ দিয়ে দেখানো আছে আর কি। আর এখানে কোয়াড্রেটিক প্রবিং একটু পরে দেখা যায়। সাপোজ a record r with key এত hash এত, then instead of searching the locations with address এত, we linearly search the location with addresses +1 দিয়ে খুঁজবে, +4 দিয়ে, অর্থাৎ স্কোয়ার যোগ করবে, 1 2 3 করে না গিয়ে জাম্পটা বড় দিবে আর কি। সোজা কথা, এটার পরে এটার পরে ধরো এখান থেকে এটার পরে ডাইরেক্টলি চলে যাবে এই 1 গেল, তারপরে চলে যাবে 4,
ঠিক আছে, জাম্পটা বড় দিবে যাতে এই পরে, কারণ এই একটার মধ্যে যদি ফ্রিকোয়েন্সি বেশি হয়ে যায় তাহলে তো এইগুলো সব এই অকুপাই করে ফেলবে, সো এই জন্য জাম্পটা বড় দেওয়ার ই করবে আর কি। এটাই হচ্ছে কোয়াড্রেটিক। আর ডাবল হ্যাশিং কি জিনিস, ওই এইচ প্রাইম একটা নিচ্ছে আর কি, এইচ প্রাইম, ডাবল এইচ প্রাইম, ট্রিপল এইচ প্রাইম, এটা যোগ করে করে পরেরটা ই করবে আর কি, রিজলভ করে। অর্থাৎ এখানে জাস্ট এইচ স্কোয়ার নিয়ে নিচ্ছে যে সেটা না, বরং এখানে অন্য আর একটা এইচ প্রাইম কে ডিফাইন করে নিচ্ছে যেটা এম এর সমান হবে না, ঠিক আছে। এম এর সমান হলে তো আবার এখানে এই ফিল্ডটাতেই চলে আসবে, সো অন্য কিছু হবে আর কি। সো এই দুইটাই হলো মেইন কোয়াড্রেটিক এবং এই। আর চেইনিং সম্পর্কে একটু জাস্ট আমরা পড়ে দিলে শেষ হয়ে যাচ্ছে, কারণ এরপরে আর কিছু নাই এখানে। চেইনিং ইনভলভস মেইনটেইনিং টু টেবলস ইন মেমরি, অর্থাৎ অনেক সময় তোমার এটাকে বলে ডাবল হ্যাশিং আর কি। আচ্ছা, ডাবল হ্যাশিং তো উপরে চলে আসছে না, কিন্তু মানে ইয়েতে আমরা প্র্যাকটিক্যালি ইউজ করার সময় এটাকেই অনেক সময় যাব ডাবল হ্যাশিং বলি আর কি, যে তুমি দুইটা জায়গায় দুইটা জিনিস দিয়ে হ্যাশ করে রাখলা, তাইলে আসলে খুব কম সম্ভাবনা থাকে কোলাইড করার। ফার্স্ট অফ অল, as before there is a table T in memory which contains the record in F except the T, that T now has an additional field link which is used so that all records in T with the same hash address H may be linked together to form a linked list. Second, there is a hash address table list which contain pointers to the linked list in T. Suppose a new recorder with key K is added to the file. We place R in the first available location in the table T and then add R to the linked list with pointer eto. Okay, if the linked list of the record are not sorted, then R is simply inserted at the beginning of its linked list. Searching for a record or deleting a record is nothing more than searching. অর্থাৎ সে যেটা করতেছে জাস্ট এখানে যে দেখো AK4 4 এ কে অ্যাড করা হয়েছে, এখানে কি হলো, এ আছে 1 এ, এটা অর্থাৎ সে এখান থেকে একটা হ্যাশ করতেছে কে দিয়ে, যেটা লিস্টের ইয়ে থেকে পাওয়া যাচ্ছে। সো এটা 4 এর ইয়েতে দেখবে, 4 এর ইয়েতে 5 এ চলে যাচ্ছে, 5 এ ই আছে, 4 এ প্রথমে ই আসছে, তারপরে হচ্ছে এ, তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে, আচ্ছা এখানে আবার স্টোর করে রাখছে যে এর পরেরটা কোথায়, তারপর সেখানে যাচ্ছে। অর্থাৎ সোজা হিসাব হচ্ছে সে এখান থেকে তো একটা দিচ্ছে লিস্টের কোথায় থাকবে সেটা দিচ্ছে, তারপরে তোমার এখানে যদি কলিশন করে তাহলে যে কোনো একটা ফাঁকা জায়গা নিয়ে আসতেছে, ধরো ওখানে অ্যাভেইল আমরা যেরকম রেখেছিলাম, এই যে অ্যাভেইল, ঠিক আছে, ওই অ্যাভেইলেরটার মধ্যে বলা থাকবে তারপরে কোথায় কোথায় ফাঁকা আছে। সো এখানে কোনো একটা ই না পেলেই সে জাস্ট পরেরটা দিয়ে বলে দিবে যে তোমারটা এই এরপরে এই 5 এর আন্ডারে যেগুলি আছে তারপরেটা আছে এই 1 এ, ঠিক আছে। সো ওখানে তুমি চলে যাবা। সো এখানে একটু লিনিয়ার সার্চিং যখনই হবে তখন এটা এখানে কিন্তু একটু লিনিয়ার সার্চিং হবে আর কি, বুঝছো, লিনিয়ারলি তোমার একটা ডাটা বা একই এই ধরনের কলিশন করলে এই ধরনের একটু লিনিয়ারিটি কাজ করা লাগে। এটা মোটামুটি তিনটারই মোটামুটি একটু সংক্ষেপ বলে দিলাম আর কি, এবং কনসেপ্ট গুলো আসলে খুবই সহজ যদি একটু ভালো করে দেখো। কোয়াড্রেটিক প্রবলেম এ কি করে, এটা জাস্ট তোমার ওই নরমাল আমরা এর আগে যেরকম করতেছিলাম কলিশন হলে এই নরমালি যেই ওপেন অ্যাড্রেসিং এর মধ্যে, এগুলো আসলে সবই ওপেন অ্যাড্রেসিং। তো প্রথমে যেটা করতেছিলাম সেখানে তোমার যেটা হচ্ছিল সেটা হচ্ছে একটা একটা করে যাওয়াতে দেখা যাচ্ছিল অনেক আনসাকসেসফুল আসতেছিল, সো যার কারণে সে আসলে অনেক বড় বড় জাম্প করতেছে, 1 প্লাস তারপরে 1 স্কয়ার মানে 2 স্কয়ার, তারপর 3 স্কয়ার, তারপর 4 স্কয়ার, এভাবে যোগ করে করে সে অনেক বড় বড় জাম্প নিচ্ছে, আর কিছুই না কোয়াড্রেটিক প্রবিং এ। আর ডাবল হ্যাশিং এর মধ্যে অন্য আরেকটা হ্যাশ ভ্যালু, একটা ভ্যালু নিয়ে নিচ্ছে যেটা এম এর সমান না, সো ওইটা যোগ করে করে ওইটার মাল্টিপল যোগ করে করে যাচ্ছে, এটাকে ডাবল হ্যাশিং বলতেছে। ওকে, আর চেইনিং এ আমরা বুঝতে পারলাম কি, বুঝতে পারলাম সরি, যে লিস্ট থেকে তো তুমি এক জায়গায় গেলা, তারপরে হচ্ছে ওখানে কোনটা কোনটা খালি আছে ওটার তো একটা অ্যাভেইল থাকতেছে, সো এরপর ওখান থেকে তুমি
দেখতেছো এরপরে কোথায় ওই চেইনটা ওইভাবে মেনটেন করে করে যাচ্ছ আর কি। ঠিক আছে, এটাই হলো ব্যাপার। যে এখানে ওয়াই এর অবস্থাটা কি হয়েছিল, ওয়াই তো 5 এ আছে, সো 5 যে পড়লো 7 এ, অর্থাৎ এই লিস্ট থেকে হচ্ছে একটা মানে এই লিস্টে হচ্ছে ওই ইন্ডেক্স মেনটেন করবে। আর মেইন ইয়ের টেবিলটার কোথায় আছে সেটা হলো এখান থেকে, এই লিস্ট থেকে বলে দিবে যে ওখানে আছে এই ইয়ের ডেটাগুলা, আর কিছুই না। ঠিক আছে, মোটামুটি আমরা একটু একটা ওভারভিউ পেলাম। তোমরা বিভিন্ন ধরনের হ্যাশ দেখতে পাবে অনলাইনে যদি সার্চ করো, তাহলে কি বলে MD5 হ্যাশ, তারপরে তোমার এগুলোর মধ্যে আসলে একটু মানে এগুলা যদিও জটিল, প্রক্রিয়াগুলো জটিল, মানে তুমি এখনই আমরা এক্সপেক্ট করি না যে তুমি MD5 এর কিভাবে কাজ করে সেগুলা তুমি বুঝবা, বা ইভেন আমিও ইন্টারনালি এটা কিভাবে এটার স্ট্রাকচার দেখছি, ইন্টারনাল স্ট্রাকচার কিভাবে কি করে না করে, কিন্তু আমি আসলে ওগুলা আমাকে যদি খাতা কলমে ক্যালকুলেট করতে দাও পারবো না। ঠিক আছে, অনলাইনে অনেক জায়গায় তোমার হ্যাশ ক্যালকুলেটর পাওয়া যায়। ধরো আচ্ছা এখানে হ্যাশ ডার্লিং হ্যাশ, তাই তো MD5 হ্যাশ, এখানে একটা ধরো এরকম কিছু একটা দিলাম। সো এরকম একটা জেনারেটর, এখানের একটা বড় বৈশিষ্ট্য কি দেখো, একটা ক্যারেক্টার আমি জাস্ট এর জায়গায় বি করে দিই, দেখো এই হ্যাশের মধ্যে কি চেঞ্জটা হয়, একেবারে ডিফারেন্ট একটা জিনিস কিন্তু সে নিয়ে আসলো, আগেরটার সাথে কোনো কিন্তু মিল নাই, কিন্তু তুমি একই জিনিস যতবার হ্যাশ করবা একই জিনিস কিন্তু পাবা এখানে, বুঝতে পারছো? MD5 হ্যাশ, তারপরে SHA 256, তারপরে তোমার এই ধরনের অনেক হ্যাশ টুলস নামের কোনো কিছু একটা থাকতে পারে। ঠিক আছে, এগুলা দিয়ে হ্যাশ ট্যাশ বের করা যায়। এমনি তোমার এই সফটওয়্যার এগুলা মনে হয় মানে কোন এগুলো আবার যে কোনো টাইপ করে ডাউনলোড করে ফেলো না, একটু অথেন্টিসিটি চেক করে দেখো, কারণ হচ্ছে এগুলি আবার ওই তোমার র্যানসমওয়্যারের নাম শুনেছো তোমরা? র্যানসমওয়্যার অ্যাটাক, জি স্যার। ঠিক আছে, কি জিনিস এটা র্যানসমওয়্যার? র্যানসমওয়্যার কি করে, তোমার সিস্টেমের মধ্যে তোমার কি বলে তোমার পিসিতে যত ফাইল আছে সবগুলাকে সে কি করে ফেলে এনক্রিপ্ট করে ফেলে বলতে একটা কি দিয়ে, এগুলা সিকিউরিটি নিয়ে যাদের একটু আছে তারা দেখো সাইফার, ঠিক আছে, কিভাবে সাইফার করে। তো এই ধরনের একটা কি দিয়ে পুরাটার মধ্যে ধরো যে এ কে এর সাথে আরো 5 যোগ করে, তারপরে বি এর সাথে 10 যোগ করে, বা এরকম বিভিন্ন অ্যালগরিদম আছে আর কি, করে সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস জেনারেট করে রাখলো, এবং ওইটাকে ডিক্রিপ্ট, হ্যাশ থেকে ডিক্রিপ্ট করা যায় না, কিন্তু এনক্রিপ্ট ডিক্রিপশনের বিষয়টা হচ্ছে তুমি এমন একটা কি দিয়ে এটাকে এনক্রিপ্ট করে একটা ফরম্যাটে নিয়ে যাবা, যেটাকে আবার ডিক্রিপ্ট করে আগের ফরম্যাটে নিয়ে আসা যাবে, এটাকে বলা হয় এনক্রিপশন মেথড আর কি। সো কি প্রসঙ্গে জানি এখানে আসলাম, র্যানসমওয়্যার, তাই তো? সো ওরা করে কি একটা কির আন্ডারে এগেইনস্টে তোমার কম্পিউটার সব ফাইলগুলা এরকম এনক্রিপ্ট করে রাখে, এরপর তোমার কাছে র্যানসম দাবি করে। ঠিক আছে, র্যানসম কি জিনিস দেখি, র্যানসম ডিফাইন র্যানসম, মুক্তিপণ, ঠিক আছে, a sum of money or other payment demanded or paid for the release of a prisoner, তোমার কম্পিউটারকে রিলিজ করার জন্য তোমার ডাটার যদি কোনো মানে ওরকম দাম থাকে তাহলে তাদেরকে কিছু র্যানসম দিবা, বিটকয়েনে সাধারণত চায়, এবং তাদের একটা কনসেশনও তারা দিয়ে রাখে। আমার এক বন্ধু তোমার এই কোভিডের আরো আগে অবশ্য তার এরকম ফুল র্যানসম ওয়্যার হয়ে গেছে, তখনই আমি প্রথম দেখি আর কি র্যানসম ওয়্যার আসলে কিরকম। তো তার ওখানে আবার কনসেশন দিয়েছিল যে যদি 72 ঘন্টার মধ্যে দেন অর্ধেক দিলেই হবে, বুঝতে পেরেছো? তাও সেটা তোমার 500 কত ডলার জানি, তার ওখানে যেগুলি আছে সে $500 দিয়ে ওটা না করে আর একটা কম্পিউটার কেনার চিন্তা ভাবনা করাই বেটার।
তো যাই হোক, ওগুলো আমরা সাধারণত ফরম্যাট করে দিতে পারি, কিন্তু অনেক সময় এই জন্যই তোমরা কখনোই একটা মজার বিষয় সেখানে আমি দেখেছি, সেটা হলো ওই গুগল ড্রাইভ বা ওই ড্রপ বক্স এগুলোর মধ্যে যে ডেটাগুলো আছে সেগুলো সে র্যানসম করে নাই, বুঝতে পারছো? সো সবসময় তোমাদের বিভিন্ন এই 4 বছরের লাইফে অনেক ধরনের প্রজেক্ট করবা, এই করবা, আমার রিকমেন্ডেশন হচ্ছে সবসময় তোমরা এর মধ্যে এটা রাখবা তোমাদের। এই ধরো ড্রপ বক্সে আমি যখন স্টুডেন্ট ছিলাম, এই দেখো 1 থেকে শুরু করে সবকিছু আমার ড্রপ বক্সে স্টোরড আছে। ওকে, আমি যত ধরনের প্রজেক্ট করেছি, আমার এই জাভা প্রজেক্ট বলো যাই বলো, সব এখানে আমি স্টুডেন্ট লাইফে যা করেছি বা স্টুডেন্ট এখনো যা করি সব এটার মধ্যে, কারণ এটা ক্লাউডে থাকতেছে। ওকে, অনেক সময় আমরা দেখি যে তোমার আগের দিন এরকম হ্যাক হয়ে গেছে বা কম্পিউটার চুরি হয়ে গেছে, তখন তুমি ধরো সাবমিশনের আগের দিন, তাহলে কি অবস্থাটা হবে এবার চিন্তা করো। তো এই জন্য এগুলি সবসময় ইয়েতে আপলোড করে রাখবা, এই ধরনের গিটহাব বলো বা এই ড্রপবক্স, গুগল ড্রাইভ, এগুলাতে সবসময় আপডেট করে রাখবা। বিশেষ করে তোমাদের যে স্টুডেন্ট অ্যাকাউন্টটা আছে সেখানেও আপলোড করে রাখতে পারো, বাট এটা আবার ইয়ের পরে যদি বন্ধ হয়ে যায় তখন তো একটু বিপদে পড়বা। কিন্তু এখনো বন্ধ করা হচ্ছে না, ঠিক আছে? তো অন্তত 4 বছর যদি 4 বছরের মধ্যে তোমার এটা হচ্ছে না, অর্থাৎ স্টুডেন্ট প্রজেক্ট দেওয়ার জন্য তোমার তো আর এটা বাদ যাচ্ছে না। সো স্টুডেন্ট প্রজেক্ট গুলো তোমার এখানে রাখতে পারো, অন্য জায়গায় রাখতে পারো, কিন্তু অন্য জায়গায় আবার ওই স্টোরেজের একটা লিমিটেশনস তো থাকেই। তো ঠিক আছে, আমি অনেক সময় আসলে নিব না করতে করতে আবার অনেক সময় নিয়ে নিলাম। সো আই এম রিয়েলি ভেরি স্যার সরি ফর দ্যাট। হ্যাঁ, বলে ফেলো, কোশ্চেন স্যার বলে ফেলো। ওইগুলা চেঞ্জ করতে পারে নাই নাকি স্যার ইচ্ছা করে করে নাই? কোনগুলা? মানে স্যার ড্রাইভে আমরা যেগুলো রাখি। ওগুলা সম্ভবত ইচ্ছা করেই করে নাই, কারণ হচ্ছে ওগুলা চেঞ্জ করলেও তুমি তো আবার ওখান থেকে ড্রাইভ থেকে রিট্রিভ করে নিতে পারবা, এই জন্য সম্ভবত করে নাই, বুঝছো? জি স্যার। কারণ হচ্ছে তুমি লোকাল ইয়েতে করলে এখন করতে তো না পারার কোনো কারণ নাই মনে হয়, ঠিক আছে? কারণ ইন্টারনালি আসলে তো সবকিছুতেই অ্যাক্সেস ওরা করতে পারে, যে ধরনের সিস্টেম প্রোগ্রাম ওরা লেখে, বুঝতে পেরেছো? স্যার ভার্সিটি থেকে হ্যাঁ, আমাদেরকে জানাবে যে আমাদের অফিসিয়ালি কবে খুলবে? তা তো জানাবেই। জানানোর আগে তো অবশ্যই কবে খুলবে না খুলবে এগুলো মানে ডিটারমাইন করলে তো অবশ্যই তোমরা জানবা আর কি। তাহলে মানে এইগুলা রিলেটেড, পড়ালেখা রিলেটেড কোনো কোশ্চেন থাকলে করে ফেলো, তারপরে ওই কোশ্চেন অ্যান্সার আমি দিচ্ছি।